আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এক নজরে ইসরায়েল ও হামাসের যুদ্ধের 2 মাস। এরপর জানিয়ে দিব হামাস নেতার বাড়ি ঘিরে ফেলেছে ইসরায়েলের সেনা। আরো জানিয়ে দিব নানা জল্পনা, যুদ্ধ বিমান নিয়ে মধ্যপ্রাচ্য বিরল সফর করলেন প্রেসিডেন্ট পুতিন। এদিকে পশ্চিম তীরের ইসরায়েলিদের বিরুদ্ধে এবার বেলজিয়ামের ভিসা নিষেধাজ্ঞা। আরো জানিয়ে দেব ইসরায়েলের হামলায় গাজায় নিহত 16,248। সর্বশেষ জানিয়ে দেব গাজায় যুদ্ধ বন্ধে নিজের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করলেন জাতিসংঘ মহাসচিব। মহাবিপদে এবার ইহুদিবাদী ইসরায়েল, দিশেহারা বেঞ্জামিন নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এক নজরে ইসরায়েল হামাসের যুদ্ধের 2 মাস। 2 মাস আগে 7 অক্টোবরের হামলার পরে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। বৃহস্পতিবার এই যুদ্ধের মূল ঘটনাগুলোর সংক্ষিপ্ত বিবরণ প্রকাশ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের যোদ্ধারা 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এতে 320 ইসরায়েলি সৈন্য এবং 59 পুলিশ সদস্য সহ অন্তত 1147 জন নিহত হয়। প্রায় 240 জনকে পণবন্দী করে হামাস। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস করার এবং সমস্ত পণবন্দীকে মুক্তি করার প্রতিশ্রুতি দিয়ে যুদ্ধ ঘোষণা করেন। যুদ্ধ ঘোষণার একদিন পরে গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করে ইসরায়েল। এর মধ্যে খাদ্য, বিদ্যুৎ এবং জ্বালানি প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। সপ্তাহে নির্বিচার বোমা হামলার পর গাজার পুরো এলাকা ধ্বংস হয়ে যায়। অক্টোবরের শেষে ইসরায়েল উত্তর গাজায় স্থল অভিযান শুরু করে যুদ্ধের দ্বিতীয় পর্ব শুরু করে। 24 নভেম্বর কাতারের মধ্যস্থতায় এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি কার্যকর হয়। এটি ইসরায়েলি কারাগারে বন্দী কমপক্ষে 240 ফিলিস্তিনিদের বিনিময়ে 100 জনেরও বেশি পণবন্দীকে মুক্তি দেয়। যুদ্ধবিরতি শেষে শুক্রবার নতুন করে তীব্রতার সাথে ইসরায়েলি বিমান হামলা পুনরায় শুরু হয়। তারপর থেকে ইসরায়েলি সৈন্যরা গাজার দক্ষিণে তাদের সামরিক অভিযান প্রসারিত করে। সামগ্রিকভাবে ইসরায়েলি বাহিনী কমপক্ষে 7,000 শিশুসহ 16,000-এর বেশি মানুষকে হত্যা করেছে। 19 লাখেরও বেশি মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করেছে ইসরায়েলি বাহিনী। সূত্র আল জাজিরা। হামাস নেতার বাড়ি ঘিরে ফেলেছে ইসরায়েলের সেনা। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের বাড়ি ঘিরে ফেলেছে ইসরায়েলের সেনা। তিনি বাড়িতে আছেন কিনা জানা যায়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ দাবি করেছেন। নেতানিয়াহু একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, গতকালই আমি বলেছিলাম গাজা ভূখণ্ডের যে কোনো জায়গায় আমাদের সেনা পৌঁছাতে পারবে। আজ আমাদের সেনা সিনিয়রের বাড়ি ঘিরে ফেলেছে। হতেই পারে তিনি ওখানে নেই, তিনি পালিয়েও যেতে পারেন। তবে আজ না হয় কাল তাকে ধরা হবেই। সিনওয়ারের বাড়ি দক্ষিণ গাজায় খান ইউনুস শহরের বলে জানা গেছে। বুধবার সেখানে ইসরায়েলের সেনা খুবই তৎপর ছিল। ইসরায়েলের ধারণা হামাসের নেতারা এখন দক্ষিণ গাজায় আছেন, কারণ প্রথম দিকে লড়াইটা উত্তর গাজায় সীমাবদ্ধ ছিল। তারা তখন দক্ষিণ গাজায় চলে এসেছেন। সিনওয়ার 2 দশকের বেশি সময় ইসরায়েলের জেলে ছিলেন। 2 ইসরায়েলি সেনা ও তাদের 4 জন ফিলিস্তিনি সঙ্গীকে খুন করার দায়ে তার শাস্তি হয়েছিল। 2011 সালে ইসরায়েলের সেনা জিলাদ শালিটের মুক্তির বিনিময়ে 1000-এর বেশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। তার মধ্যে সিনওয়ারও ছিল। 2017 সালে সিনওয়ার গাজায় হামাসের প্রধান হন। সূত্র ডয়েচে ভেলে। নানা জল্পনা, যুদ্ধ বিমান নিয়ে মধ্যপ্রাচ্য বিরল সফর করলেন প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেকটা আকস্মিকভাবে মধ্যপ্রাচ্য সফর করেছেন। এ সফরে তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সঙ্গে নেন 4টি Su-35 জঙ্গি বিমান। এসব বিমান পুতিনকে এসকর্ট করে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে নিয়ে যায়। প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গত মার্চ মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং সেই পরোয়ানা মাথায় নিয়েই তিনি এ সফর করেন। ইউক্রেনের যুদ্ধ
যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগে পশ্চিমা বিশ্বের চাপে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। আরব আমিরাত ও সৌদি আরব কেউই আইসিসির সদস্য নয়, ফলে দেশ দুটি গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করতে বাধ্য নয়। মধ্যপ্রাচ্য যখন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের প্রচণ্ড সংঘাত চলছে, তখন পুতিন এই সফর করলেন। এছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের দাম ধরে রাখার জন্য গত সপ্তাহে তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট দেশগুলো। এক্ষেত্রে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের অনুরোধ রক্ষা করা হয়নি। গতকাল সফরের প্রথমে সংযুক্ত আরব আমিরাতে যান এবং সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। এ সময় আমিরাতের প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্টকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করেন। বৈঠকে ব্যবসায়িক ও আঞ্চলিক ঘটনাবলী বিশেষ গুরুত্ব পায়। আমিরাতে সংক্ষিপ্ত সফর শেষে সৌদি আরব যান রুশ প্রেসিডেন্ট। সেখানে তাকে অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আলোচনার শুরুতেই পুতিন সৌদি যুবরাজকে বলেন, আপনাকে স্বাগত জানানোর কথা ছিল মস্কোতে, কিন্তু বিশেষ পরিস্থিতিতে পরিকল্পনা বদল করতে হলো। তার একথা বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়া পুতিন মধ্যপ্রাচ্য সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরে গেছেন এবং আজই ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির রাশিয়া সফরে যাওয়ার কথা রয়েছে। এরপর শুক্র ও শনিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী আরব আমিরাত সফর করবেন। বিশ্লেষকরা ধারণা করছেন এসব সফরের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু ঘটতে চলেছে। এছাড়া পশ্চিমা বিশ্বকে তিনি বুঝিয়ে দিয়েছেন যে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়নি। সূত্র পার্টস টুডে। পশ্চিম তীরের ইসরায়েলিদের বিরুদ্ধে এবার বেলজিয়ামের ভিসা নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের পর এবার পশ্চিম তীরে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। মূলত ইসরায়েলি উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দি ক্রো ঘোষণা করেছেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলাকারী হিংসাত্মক ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বেলজিয়াম থেকে নিষিদ্ধ করা হবে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। বেসামরিকদের বিরুদ্ধে সহিংসতার পরিণতি ভোগ করতে হবে এবং পশ্চিম তীরে চরমপন্থী বসতি স্থাপনকারীদের বেলজিয়ামে প্রবেশ নিষিদ্ধ করা হবে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আরো বলেন, পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা নষ্ট করে এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করব। এক্স পোস্টে ঘেন্ট বিশ্ববিদ্যালয়ে দেওয়া নিজের এক ভাষণের ভিডিও যুক্ত করে তিনি লিখেছেন, গত 7 অক্টোবরের হামলার পর থেকে বেলজিয়াম সরকার ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে কথা বলেছে, যা প্রতিটি সরকারের মূল কাজ। কিন্তু প্রথম থেকেই আমরা সহিংসতার বিরুদ্ধে সব জিম্মি মুক্তির বিষয়ে এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথাও বলে আসছি। ইসরায়েলের হামলায় গাজায় নিহত 16,248। ইসরায়েলি বাহিনীর বর্বরতায় গাজায় এ পর্যন্ত 16,248 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যায় প্রায় 12,000। খবর আল জাজিরার। এছাড়া টানা প্রায় 2 মাস ধরে চলা এ আগ্রাসনে আহত ফিলিস্তিনিদের সংখ্যা পৌঁছেছে প্রায় 44,000-এ। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 16,248 জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এ ভূখণ্ডটির সরকারি মিডিয়া অফিস মঙ্গলবার জানিয়েছে। অফিসটি এক বিবৃতিতে বলেছে, নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে 7,112 জন শিশু এবং 4,885 জন নারী রয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরো 43,616 জন। গাজার এই মিডিয়া অফিসের মতে ভূখণ্ডটিতে এখনো প্রায় 7,600 জন নিখোঁজ রয়েছেন। তারা হয় ধ্বংস হয়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আছেন বা তাদের ভাগ্য ঠিক কি ঘটেছে তা এখনো অজানা। গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। মাঝে হামাসের সঙ্গে এক সপ্তাহব্যাপী মানবিক বিরতির পর গত শুক্রবার থেকে গাজা উপত্যকায় পুনরায় বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। বিরতির পর শুরু হওয়া এই অভিযানে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহরকে লক্ষ্য করেই মূলত হামলা চালিয়ে যাচ্ছে দখলদার সেনারা। এই পরিস্থিতিতে গাজা উপত্যকায় নির্বিচার হামলা এবং বেসামরিক ফিলিস্তিনিদের ওপর পরিকল্পিত গণহত্যা চালানোর অভিযোগ তুলে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েল পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে। শিগগিরই গাজায় পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন তিনি। মঙ্গলবার দোহায় উপসাগরীয় সহযোগিতা পরিষদের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় ইসরায়েলের কঠোর সমালোচনা করে কাতারের আমির বলেন, ইসরায়েলের দখলদার বাহিনী সব ধরনের রাজনৈতিক, নৈতিক ও মানবিক মূল্যবোধ লঙ্ঘন করছে।
গাজায় যুদ্ধবন্ধে নিজের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করলেন জাতিসংঘ মহাসচিব। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিরাম যুদ্ধবন্ধে এবার নিজের সীমিত ক্ষমতার মধ্যে সর্বোচ্চটা ব্যবহার করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। নজিরবিহীনভাবে জাতিসংঘ সনদের আর্টিকেল 99 প্রয়োগ করেছেন তিনি। এর মাধ্যমে নিরাপত্তা পরিষদকে গাজায় সহিংসতা বন্ধে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব। আর্টিকেল 99 জাতিসংঘ মহাসচিবকে এই বিশেষ ক্ষমতা দিয়েছে। এই ধারা অনুযায়ী কোনো বিষয় বিশ্বের শান্তি ও নিরাপত্তাকে হুমকির সম্মুখীন করছে। যদি জাতিসংঘ মহাসচিব এমনটা মনে করেন তাহলে তিনি এ বিষয়ে নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে 15 সদস্যের নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে নিজের ক্ষমতা প্রয়োগ করে আর্টিকেল 99 চিঠি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। এতে তিনি বলেছেন, ইসরায়েল ও দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে এখন যে পরিস্থিতি তাতে বিশ্বের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার বিরুদ্ধে থাকা হুমকিকে আরো বাড়িয়ে দিয়েছে। আর্টিকেল 99 প্রয়োগের প্রেক্ষাপট তুলে ধরে গুতেরেস বলেন, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে কোনো এলাকাই এখন আর নিরাপদ নয়। গাজায় পুরো মানবিক ব্যবস্থা ভেঙে পড়ার জোরালো আশঙ্কা আছে। পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। তার ভাষায়, ফিলিস্তিন তো বটেই, গোটা বিশ্বের শান্তি ও সুরক্ষার ওপর এর বিরূপ প্রভাব পড়বে। এই পরিস্থিতি যে কোনো মূল্যে এড়াতে হবে। 2017 থেকে গুতেরেস জাতিসংঘের মহাসচিব পদে আছেন। এই প্রথম তিনি জাতিসংঘের চার্টারে আর্টিকেল 99 ধারা প্রয়োগ করলেন।